না, আমরা চলে যাচ্ছি আমাদের ফৌজদারি কার্যবিধিতে। দেখেন, ফৌজদারি কার্যবিধির যারা আজকে দ্বিতীয় বেচের আছেন, একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি এই জিনিসটা কি। ফৌজদারি কার্যবিধির 157, 158, 159 এই তিনটা ধারা নিয়ে আজকে আলোচনা করার কথা, এবং এই তিনটা ধারাই মোটামুটি একটু গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন টাইপের। কঠিন কি জন্য জানেন? আমরা এটা বুঝি না, এই কারণে আমাদের কাছে এটা কঠিন লাগে। এই কারণে কঠিন লাগে, এটা হচ্ছে আমাদের আইনে নাই, বুঝছেন? আমাদের আইন, সরি কি বললাম, মানে বাস্তবে নাই, আইনে আছে কিন্তু এইটার প্রয়োগ আমাদের বাস্তবে নাই। কারণ ফৌজদারি কার্যবিধির 157-তে বলছে, যখন থানায় কোনো আমলযোগ্য সন্দেহজনক সংবাদ আসবে বা এই ধরনের কোনো সংবাদ আসবে যেটা সন্দেহজনক আমলযোগ্য অপরাধ, যে আদতে আপনার এই ধরনের অপরাধ অনুষ্ঠিত হয়েছে কিনা, সত্য মিথ্যা না, আদতে এই ধরনের অপরাধ অনুষ্ঠিত হয়েছে কিনা, এইরকম ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে যখন সন্দেহ দেখা দিবে তখন ওসি সাহেব কি করবেন, এই কাজটাই বলতেছে এখানে, যে ওসি সাহেব তিনি কি করবেন, সেটা জিডি করবেন, জিডি করে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাবেন, এবং তিনি যদি মনে করেন এটা গুরুত্বপূর্ণ রওনা দেওয়া দরকার, তিনি রওনা দিবেন। অথবা তিনি যদি মনে করেন যেটা আপনার রওনা দেওয়ার প্রয়োজন নাই, তিনি সাথে সাথে রওনা দিবেন না বা তদন্ত করবেন। আর যদি তিনি মনে করেন যে না, একটা তুচ্ছ বিষয়, এটা তদন্ত করার কোনো প্রয়োজন নাই, তিনি তদন্তই করবেন না, এই ক্ষমতাটা তাকে এখানে কিন্তু আইন দিয়ে রাখছে। এই যে প্রসিডিওরটা, এটাই কিন্তু 157-তে বলছে। একইভাবে ম্যাজিস্ট্রেটকে একটা রিপোর্ট দিতে হবে, এই রিপোর্টটা 158-তে সিনিয়র অফিসারের মাধ্যমে যেতে হবে। মাধ্যমে কোথায় যাবে? এটা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তাই না? ম্যাজিস্ট্রেটের কাছে যখন এই ধরনের রিপোর্ট গেল, এটা কিন্তু দেখেন মামলাও হইলো না, প্রসিকিউশনও হইলো না, জাস্ট একটা সংবাদ জানালো, সন্দেহজনক সংবাদ। এখন ম্যাজিস্ট্রেট কি করবে এই ধরনের সংবাদ প্রাপ্তির পর? ম্যাজিস্ট্রেট বলবে যে আপনারা কি করেন, এটা আর কিছু করা লাগবে না, আমরা দেখতেছি। তার মানে কি, এটা ম্যাজিস্ট্রেট দেখবে। আর যদি ম্যাজিস্ট্রেট বলে যে ঠিক আছে ওসি সাহেব, এটা সন্দেহ করা লাগবে না, আপনি সিআরপিসির 173 দ্বারায় প্রতিবেদন দেন, তার মানে কি আপনি 154 দ্বারা এটাকে কি করেন, মামলা রুজু করেন। সন্দেহ দরকার নাই, মামলা রুজু করেন। একটা উদাহরণ বলি, তাহলে তাহলে বুঝবেন। জায়গা জমি নিয়ে গন্ডগোল আছে অনেকেরই, অনেক ফ্যামিলিতে আছে, আমাদেরও আছে, আপনাদের মাঝে অনেকের থাকতে পারে। তো যাদের সাথে জায়গা জমি নিয়ে গন্ডগোল, এদের এদেরকে আমরা একটা হুমকিও দিছিলাম যে তোরা পাইলে কিন্তু সাইজ করে এলাম, এরকম একটা কথা। বা ধরেন এই ধরনের রাগের মাথায় অনেক অনেক কথা বলে। এখন 2-3 দিন পরেই যাদেরকে হুমকি দিছিলাম, ওর একজন দৌড়পাড়া থানায় গেছে, স্যার স্যার, আমার ছেলেরে তো মায়ের লাশ গুম করে লেছে জাহাঙ্গীরে। তখন ওসি সাহেব বলতেছে আপনি শিওর? জি স্যার, ওদের সাথে আমাদের জায়গা নেই, বিরোধ আছে স্যার, এরা কইছিল স্যার আমাদেরকে সাইজ করবে, এই সেই। এখন দেখেন, লাশের কোন অস্তিত্ব আছে? সংবাদ কিন্তু নিয়ে গেছে আমার ছেলের মায়ের লাশ গুম করে রেখেছে। তাহলে সংবাদ কিন্তু নিয়ে গেছে ফৌজদারি কার্যবিধির 300 কত, সরি, পেনাল কোডের 302 ধারার অপরাধের, তাই না? শাস্তি যেটা 302, সংজ্ঞা হলো 300-তে। খুনের কিন্তু সংবাদ নিয়ে গেছে। এখন আপনি যদি ফৌজদারি কার্যবিধির 154 ধারার দিকে লক্ষ্য করেন, ওইখানে কিন্তু বলা আছে থানায় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে কিন্তু মামলা নিতে হইব। বলা আছে না ফৌজদারি কার্যবিধি 154-তে বলা আছে মামলা নেওয়ার জন্য। কিন্তু 157-তে আবার বলতেছে যে আপনার এখানে একটা ক্ষমতা দেওয়া হইলো, যে যদি অপরাধটা সন্দেহজনক হয়, যে আমলযোগ্য কি না, এটা আসলে হয়েছে কি না, কে বা কারা ঘটাইছে, এটা না, কিন্তু এটা আমলযোগ্য অপরাধের সংবাদ নাও হতে পারে, এখানে একটা মিস্টেক অফ ফ্যাক্টও থাকতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তো ওই মহিলা সংবাদ দিচ্ছে জাহাঙ্গীরের বা তার লোকজন লয়ে আমার ছেলের মানে লাশ গুম করে লাইছে। এখন যদি লাশটা পাওয়া যায় তো অমুক জায়গায় আছে পড়ে রয়েছে, তাহলে কিন্তু ডাইরেক্ট মামলা নেওয়া লাগতো, কারণ লাশের অস্তিত্ব আছে, জাহাঙ্গীর জড়িত কিনা এটা হলো তদন্তের বিষয়। কিন্তু এখন লাশই নাই, ভিকটিমকে পাওয়া যাচ্ছে না, এখন এটা সন্দেহজনক সংবাদ। এখন যদি এই সংবাদটা এরকম আসতো যে স্যার আমার ছেলের অপহরণ করে ওরা নিয়ে গেছে, আগে হুমকি দিছিল, তাহলে এখন কিন্তু সেটা আমলযোগ্য অপরাধের সংবাদ, সন্দেহজনক না। কারণ একজনকে অপহরণ করলে সে মিসিং নাই। বাট আমি তো লাশ ছাড়া খুনের কথা বলতে পারি না, খুনের কথা বলতে পারি, খুনের কথা বলতে পারি না। এরকম যে বিষয়গুলো আর কি। একজন এসে বলতেছে স্যার চেয়ারম্যান সাহেবের তো, বা চেয়ারম্যানের আরেকজন এসে বলতেছে স্যার এই চেয়ারম্যানের তো মাইরে তো স্যার দেখছি স্যার লাশ ঝুলাই রাখছে এতে। দেখবেন এরকম অনেক রিউমার ছড়ায়, গড়ে একটু বানায় এত বড়, মানে তিলের তাল বানায় নিউজ ওসির কাছে কিন্তু আসতে পারে। মনে করেন চেয়ারম্যানের সাথে এনে দস্তাদস্তি হয়েছে বা একটা চর মারছে, চেয়ারম্যান অজ্ঞান হয়ে গেছে,
মনে করেন একটু পরে আবার চেয়ারম্যানের জ্ঞান ফিরে গেছে, কিন্তু যে লোক দেখছে চেয়ারম্যান মাথা ঘুরে পড়ে গেছে, জ্ঞান নাই, সে তো দূর করে থানায় এসে বলতেছে স্যার চেয়ারম্যানটা তো মারা লাইছে, ওই যে ওই নে পৌরসভার মোড়ে চেয়ারম্যানটা পিড়ে আছে আর পাবলিকে মারা লাইছে। এখন তো এই কথাটা কিসের প্রমাণ করে? প্যানেল কোডের 302 এর প্রমাণ করে না? যে থানায় যে সংবাদটা একজন নিয়ে আসলো, এটা কিসের সংবাদ নিয়ে আসলো? খুনের সংবাদ নিয়ে আসলো কিনা? তাহলে নিয়ম অনুযায়ী থানায় প্রথম যে সংবাদটা আসবে ওইটার প্রেক্ষিতে কি নেওয়ার কথা? মামলা করে নেওয়ার কথা। তাহলে ওসি সাহেব তো এখন মামলা নিবে এই ধরনের সংবাদের প্রেক্ষিতে, আপনার কি মনে হয় মামলা নিবে? নাকি একজন লোক পাড়ায় কিংবা তিনি নিজে হইলেও গিয়ে দেখবেন যেখানে আমরা কি হয়েছে? দেখবেন না? তিনি তখন এটা দেখবেন। এই জিনিসটাই মূলত এখানে বোঝানো হয়েছে। যদি মনে হয় যে এটা, আবার যদি এখন চেয়ারম্যানের ছেলে যদি এখন আসতো থানায়, থানায় আসতো, আয়সা যদি বলতো যে আমার বাপের এরকম মারছে, হসপিটালে নিয়ে গেছি, আমার বাপের মারা গেছে, কারণ হসপিটাল থেকে আহ, আমরা মৃত ঘোষণা করছে, এই আমরা থানায় এসে এজাহার দিচ্ছি, চেয়ারম্যানের ছেলে এসে বলতেছে। এখন আমাকে বলেন এখানে সন্দেহ করার কোনো সুযোগ আছে যে চেয়ারম্যান মরে নাই? এখানে সন্দেহ করার কোনো সুযোগ আছে যে চেয়ারম্যান মরে নাই? ইতোমধ্যে থানা থেকে হাসপাতাল থেকেও জানাইছে থানায় যে চেয়ারম্যান মারা গেছে, আপনার একজন সুরতাল করার জন্য লোক পাঠান। তাহলে কি দুটো সংবাদের মাঝে দেখেন পার্থক্য আছে কিনা? একটা সরাসরি আমলযোগ্য অপরাধের একদম একুরেট নিউজ, পরবর্তীতে দেখা হবে তদন্ত সাপেক্ষে কে মারছে কে মারছে না, এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্টটা হইলো অপরাধটা কি ধরনের। প্রথম যে সংবাদটা নিয়ে আসলো একজন যে স্যার চেয়ারম্যান মারা লাইছে স্যার, লাশ পরে রয়েছে অমুক জায়গা, তো একজনের কথার ভিত্তিতেই তো মারার মামলা রুজু করা যায় না। ওকে, দেখতাছি ওসি সাহেব যাবেন বা কাউকে পাঠাবেন, এটাই তো করে বাস্তবে, তাই না? কিন্তু পরের অংশটা কিন্তু করে না। আগের যে অংশটা এই যে দেখেন এখানে পড়ে দেখেন, আমার কাছে কিন্তু বই নাই, আমি না দেখে বলতেছি যে ম্যাজিস্ট্রেটকে জানানোর কথা বলা আছে। কিন্তু এই কাজটা বাস্তবে অফিসাররা করেন না। এই কাজটা বাস্তবে অফিসাররা করেন না দেখায় আমরা এখানে কি করি বুঝতে পারি না। যখন আমরা 157 পড়ি, বিশেষ করে যারা থানার এএসআই, তারা আরো বেশি বুঝতে পারেন না যে স্যারের কথার সাথে তো বাস্তবে মিল পাইতেছে না। এবার বুঝছেন কেন মিল পাচ্ছেন না? কারণ আইন আপনি পড়তেছেন পদোন্নতির জন্য, বাস্তবে প্রয়োগের জন্য না। আমি আবার মনে করে দিই আপনাদেরকে, ঠিক যেভাবে পড়তেছেন এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, এভাবে আপনি উত্তর দিয়ে এসআই হবেন, বা কনস্টেবল আছেন নায়ক আছেন আপনি এএসআই হবেন, থানায় জয়েন করবেন, শুরু হবে আপনার জন্য নতুন সিএমপিসি, নতুন পিএমপি। ক্লিয়ার? ওটা প্র্যাকটিক্যাল জ্ঞান। যখন আপনি বাস্তবে প্রয়োগ করতে যাবেন তখন অনেক কিছুরই মডিফাই হবে, অনেক কিছুরই আপনার কি হবে মডিফাই। এই যে গ্রেপ্তারের পরে স্মারকলিপি তৈরি করতে গেছে না, এত বড় স্মারকলিপি তৈরি জ্ঞান করেন না, রাস্তাঘাটে গ্রেপ্তার করার পর স্মারকলিপি তৈরি করেন, দেন কি হয়? মানুষ কতগুলো অভাব সৃষ্টি হয়। করেন আপনি স্মারকলিপি? ওই আসামি তো ওই ফেসবুকে দেখলাম যে সাজাপ্রাপ্ত আসামি ধরে রাখতে পারতেছে না, মহিলারা বাইরে বাইরে পুলিশের ধরে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। স্মারকলিপি করবেন আপনি? করেন স্মারকলিপি। আইন তো বড় হয়েছে, স্মারকলিপি তৈরি করেন। স্মারকলিপি যে বড় আমি দেখছি, এর তৈরি করতে 1 ঘন্টার ব্যাপার। 1 ঘন্টায় আসামি দেবো, স্যার তাহলে প্রহরী করে রান্না করবো, রান্না করুন, একটু খাওয়া দাওয়া করে যাই স্যার। স্মারকলিপি আপনি তৈরি করেন, এই রান্না করুন, দুপুরে সাড়ে 12টা বেজে গেছে স্যার, তাহলে খাওয়া নেই, নামাজটা পড়ে খেতে যাই স্যার। আরেকদিন তো বলবো একজন অফিসার স্মারকলিপি তৈরি করবেন, আরেকদিন রান্না করে খাওয়া দাওয়া করে পড়াইতে হবে। যেগুলো স্মারকলিপি দেখছি, বাস্তব আর আইন এক জিনিস না। আমি আবারও বললাম, এক জিনিস না। ওকে, তাহলে এটা বুঝছেন? তো যে ওসি সাহেব এই ধরনের সংবাদ আসলে তিনি নিজে যাবেন বা কাউকে প্রেরণ করবেন। এখন ধরেন এই ধরনের সংবাদ আরেকটু গুরুত্ব কম হইলো, আর একটু গুরুত্ব আপনার কম আসলো, এই ধরনের সংবাদ যখন আসবেন তখন আপনার সাথে সাথে রওনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা তদন্ত করা যাবে। মনে করেন থানায় অফিসার কয়জন থাকে? 6 জন 7 জন 8 জন 10 জন 20 জন ধরলাম, যত ব্যস্ত থানা তত জনবল বেশি। এখন একটা থানায় মনে করেন 10 জন সাব ইন্সপেক্টর আছে, কেউ নাইট ডিউটি করে নাই, কেউ ডিউটি অফিসার, কেউ কিলি অফিসার, কেউ সাক্ষ্য দিতে গেছে, কেউ তদন্ত করতে বাইরে আছে। থানায় কোথাও প্রেরণ করার মতো অফিসার হাতে গোনা কয়েকজন থাকে, হাতে, তাই না? থাকে না? হাতে জানা কয়েকজন থাকে। এখন ব্যস্ত থানায় একের পর এক সংবাদ আসতে থাকে না? স্যার অমুক দিয়ে এই দিকে করছে, ওদিক দিয়ে এটা করছে, ওসি সাহেব কিন্তু একটু ম্যানেজ করে, এই কিলোরে দিয়ে এনে এদিকে এনে ওদিকে একটা, বা যেখানে যে র্যাঙ্কের অফিসার যাওয়ার কথা এটা ছাড়াও দেখবেন
কোনো কোনো ক্ষেত্রে সিভিল একজন কনস্টেবল পাঠাই দিচ্ছে বা এএসআই পাঠাই দিচ্ছে, এইগুলো প্র্যাকটিক্যাল বিষয়, আইন দ্বারা তো সব হবে না। মামলা রুজু করে ঘটনাস্থল তদন্ত যাওয়ার কথা, কিন্তু দেখবেন ওসি সাহেব কোনার মাঝে স্টিকার লাগাই দিয়া এই এএসআই রতন তাড়াতাড়ি জানতো, ওই পার্টি নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। মনে করেন যে তারা ওরা পুলিশ গেলেই একটা জায়গায় উপস্থিত হলে অনেক কিছু হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। তো এইরকম মনে করেন যে এই কিছু বিষয় আছে যে আপনি ইচ্ছে সংবাদ আসলে পুলিশ প্রেরণ করা যায় না, পুলিশ সংবাদ পাইলে কিন্তু সাথে সাথে প্রেরণ করা যায় না। এই জিনিসটাও কিন্তু আমাদের এখানে বলছে যে আপনার সাথে সাথেই রওনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবে এটা তদন্ত হবে, তবে এটা আপনার কি আপনার সাথে সাথেই রওনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরে বলা আছে আপনার তিনি রওনা তো দিবেনই না, তদন্তও করবেন না। যেমন একজন এসে বলতেছে, স্যার আমার অফিসের টেবিল থেকে কে বা কারা কলম চুরি করে নিয়ে গেছে। কি নিছে গা? কলম, কলম নিয়ে গেছে। তো আমার মনে নেই কলমের দাম কত, 6 টাকা। আর একটু দামি কলম ধরলাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। তো অনুষ্ঠ হিসাব কইব যে ভাই এই নে ভাই, তোর 200 টাকা দিলাম, তুই যা কলম একটা তুই কিনা নে ভাই, আর বাকিটা তুই রিক্সা ভাড়াতে বাসায় জায়গা, তো মামলা করার দরকার নাই। কিন্তু নিয়ম অনুযায়ী কলম চুরি কি আমলযোগ্য অপরাধ না? আমলযোগ্য অপরাধ কিনা আপনার নিয়ম অনুযায়ী চুরি করছে না? আমার এই টেবিল থেকে যদি কেউ না বইলা নিয়ে যায়, এটা অস্থাবর সম্পত্তি, আমারকে না বইলা যদি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যা, এটা কিন্তু চুরির সংজ্ঞার ভিতর সব উপাদানই মিলে। এখন যদি আপনি চুরিকৃত সম্পত্তির মূল্য চিন্তা করেন, এটার দাম কত? 6 টাকা। এখন যদি আপনার আমার এই ফোন নেন S23 নিয়ে যান, এটার দাম কত? এটা বুঝতে হইব, তাহলে কি এটার জন্য মামলা হইব, এটার জন্য মামলা হইব না, তাই না? তাহলে এখানে কিন্তু একটু ভ্যালু দেওয়া আছে, এটা কিন্তু আইনে ওভাবে মূল্যায়ন করতে সরাসরি আপনাকে বলে নাই, এটা কিছু বুদ্ধি বিবেচনার কিন্তু প্রয়োগ বলছে। আরে 600 টাকার নিচে মামলা হবে না রে ভাই, 600 টাকার ঊর্ধ্বে কোনো মামলা যদি হয় এখানে, ওই মামলার ক্ষেত্রে খসড়া মানচিত্র তৈরি করতে হইব, একটার মধ্যে আরেকটা লাগাই দিলে হতো না। খসড়া মানচিত্র তৈরি করবেন কি করবেন না ওই ক্ষেত্রে ওই 600 টাকার কাহিনী। তো এইরকম যদি কোনো তুচ্ছ ঘটনাকে কেউ মামলায় রূপান্তর করতে চায়, ওসি সাহেব ওইটা রিজেক্ট করবেন, টোটালি কি করবেন? রিজেক্ট করবেন। এটা হলো ওসির পাওয়ার। কার পাওয়ার? ওসির পাওয়ার। রিজেক্ট ওসিরা দেখবেন থানায় গেলে এই পাওয়ারের একটা মিস ইউজ পর্যন্ত হয়, হয় না? যেটা মামলা আমরা নিব না, একথা বলে কিনা? এখানে কিন্তু বলা আছে কিসের জন্য নিবেন না, এটা কিন্তু আবার সংবাদদাতাকে আপনি লিখিতভাবে লিখে দিবেন যে আপনার এই সংবাদটি এই প্রকৃতির হওয়ায় আমরা এটা তদন্ত করব না, আমলেও নিব না, মামলাও করব না, জিডিও করব না, আপনি কি ফেরত, এটা আমরা গ্রহণ করতে পারলাম না। আজ পর্যন্ত দেখছেন কোন থানার ওসি লিখে দিতে কাগজে যে আপনার এই অভিযোগটি আমরা তদন্ত করব না? দেখছেন যারা থানায় আছেন, দেখছেন কেউ লিখতে? আমি দেখি নাই, আমার এই এই প্রায় 20 বছর চাকরিতে আমি এটা দেখি নাই, আমি দেখি নাই। লিখে দেন, লিখে দেন যে আপনি তদন্ত করবেন না, লেখে না, লেখেন না, কারণ ওইখানে তো এইটা না, তখন তো আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন। এখন একটা অস্বীকার করার সুযোগ থাকে যে থানায় এই বিষয়ে কেউ আসে নাই, ঠিক না? যেহেতু না কথা কি বাপের বড়, আমরা যেটা আঞ্চলিক ভাবে শিখছি না, না কথা কি বাপের বড়, এরকম একটা আঞ্চলিক শব্দ আছে না, যে না মানে না, না অস্বীকার, ডাইরেক্ট অস্বীকার করে বলে দিচ্ছে নাই। তো আমরা তো অনেকেরই টাকা ধার দিই, আপনার কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিলে একটা প্রমাণ থাকে যে আপনি দিছেন। অনেক মানি ব্যাগ থেকে যদি একজন চাইলো আমি দিলাম 500 1000 যদি দিলাম, দেওয়ার পরে যে পরের দিন চাইলাম বন্ধু বা ব্যাচমেট টাকাটা দিবা না, যদি কয় কেট টাকা, যদি কয় কেট টাকা, আপনি উত্তরটা কি দিবেন বলেন? কিসের টাকা? পারবেন? পারবেন না। এক বন্ধুরে 30,000 টাকা ধার দিয়ে আরেক 2 বন্ধুরে লাগাইছি টাকা উদ্ধারের লাগা, অগরে আবার 2,000 টাকা খাওয়াইছি, খাওয়াই 28,000 টাকা পাইছি, এই 2,000 টাকা লাভ হয়েছে আমার। বুঝছেন? এই হলো টাকা ধার দেওয়ার পরিণতি। তবে টাকা ধার দেওয়া কিন্তু অনেক সবের কাজ, টাকা ধার দেওয়া। তো এরকম আর কি যে ওসি সাহেব ডাইরেক্ট রিজেক্ট করে দিবেন, এই যে ক্ষমতাটা এটাই কিন্তু এখানে বলছে। বুঝছেন ক্লিয়ারটা? এই যে ওসি সাহেব যদি না করেন, তিনি তদন্ত করবেন না, তাহলে তাকে কি করতে হবে? লিখিতভাবে বলতে হবে যে আপনি কেন করবেন না।
এই হলো 157 ধারার কাহিনী শেষ। 158 ধারার কাহিনী হচ্ছে যে আমাদের যে সিনিয়র অফিসার থাকে, সেই সিনিয়র অফিসার কি করবেন, অর্থাৎ আপনি যে রিপোর্টটা দিবেন, এই রিপোর্টটার পর আপনার ঊর্ধ্বতন অফিসার কি করবেন। ঊর্ধ্বতন অফিসারের কাজ হলো ওসি সাহেব রিপোর্টটা ফরওয়ার্ড করে ঊর্ধ্বতন অফিসারের কাছে পাঠাইলেন, তাহলে ওসি এবং কোডের মাঝখানে ঊর্ধ্বতন অফিসার থাকে কিন্তু আমাদের সার্কেল অফিস। কোন অফিস? সার্কেল অফিস। কারণ এই প্রতিবেদন, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট কিন্তু পুলিশ সুপারের কোনো স্বাক্ষর লাগে না, লাগে? লাগে না। বড় জোর ওসির পরে সার্কেলের ফরওয়ার্ড লাগে। তো ওসি সাহেব তো রিপোর্ট দিয়েই দিলেন 157 মোতাবেক কোর্ট বরাবর, কিন্তু এটা যাবে কার মাধ্যমে? সার্কেলের মাধ্যমে। সার্কেল সাহেবের কাছে আসলো। সার্কেল সাহেবের কাজ কি? তিনি দেখলেন ওসি সাহেবের মতামত। এখন সার্কেল সাহেব কিন্তু এটা ব্যাক করতে পারবেন না থানায়, ভালো করে জেনে রাখেন। সার্কেলের কোনো ক্ষমতা নাই ওসির কোনো প্রতিবেদন কোর্ট বরাবর দিলে এটাকে ফিরাই দেওয়ার, কিন্তু বাস্তবে কিন্তু ফিরাই দেয়, কিন্তু আইনগতভাবে কোনো ক্ষমতা নাই সার্কেলের ফিরাই দেওয়ার। সার্কেল যদি ওসির মতামতের সাথে একমত না হন, তিনি ওইখানে কোন কালি? লাল কালি। লাল কালি দ্বারা তিনি মতামত লিখবেন। ফাইনাল রিপোর্টেও সেম, তিনি মতামত লিখবেন। মতামত লিখে তিনি সেটা ফরওয়ার্ড করবেন। একমত হলেও লিখবেন, না হলেও লিখবেন, কেন হইলেন না এটাও আপনি লিখবেন, কোর্টে ফরওয়ার্ড করবেন। আর এইদিকে ওসিকে যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া দরকার আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। বাস, সার্কেলের কাজ শেষ। এখন রিপোর্ট আপনি কোথায় পাঠাইলেন? 158 কিন্তু শেষ। রিপোর্ট আপনি কোথায় পাঠাইলেন? কোর্টে না? কোর্টে পাঠাইছেন তো। তাহলে এবার কার কাজ? এবার আপনি ম্যাজিস্ট্রেট মনে করেন, ম্যাজিস্ট্রেট। এবার আপনি ম্যাজিস্ট্রেট। এখন আপনার কাছে যখন একটা রিপোর্ট আসলো, আপনি দেখলেন যে একটা রিপোর্টটা আসছে, ওসি সাহেব এই রিপোর্ট দিছে, তো আপনার কি করা ঠিক আছে, কি করবেন আপনি বিচারক হিসেবে কিছুক্ষণ সিদ্ধান্ত নিলেন, নিয়ে বললেন অফিসার ইনচার্জ, আপনি কিন্তু নোটশিট করতেছেন এটার নিচে, অফিসার ইনচার্জ তদন্ত সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় প্রতিবেদন দাখিল করুন। তার মানে আপনার জায়গায় সন্দেহ ছিল ওসি হিসেবে মামলা রুজু করবেন কি করবেন না, এবার আপনার সন্দেহ দূর করে দিছে কে? ম্যাজিস্ট্রেট। ওই যে বলে দিছে যে আপনি কি করেন, তদন্ত ব্যবস্থা নিন। তার মানে কি আপনি মামলা রুজু করেন। যখন কোর্টের থেকে বলবে যে ওনার ছেলেকে মায়েরা গুম করে লেছে, আপনারা মামলা রুজু করেন, আপনার আর কিন্তু এখন লাশ খোঁজার দরকার নাই মামলা রুজুর ক্ষেত্রে। আপনি মামলা রুজু করবেন, এবার আপনি ছেলের লাশ খুঁজে বাইর করবেন। এটা হচ্ছে পুলিশের কাজ। লাস্ট পর্যন্ত যদি না পান তাহলে তো ফাইনাল রিপোর্ট দিবেন, আর পাইলে তো তদন্ত সাপেক্ষে আপনি চার্জশিট টার্জশিট যেটা দেওয়া দরকার দিবেন। মনে করেন লাস্টই পাইলেন না, আপনি ওই মামলায় চার্জশিট দিতে পারবেন? বিএনপির নেতা ইলিয়াস আলী সিলেটের নিখোঁজ আছেন এখন পর্যন্ত, আছে কিনা? লাশ পাওয়া গেছে? কোথায় আছে আমরা জানি? জানি না। মনে করেন ওই ঘটনায় মামলা হয়েছে কিনা আমি জানি না, যদি হয়েও থাকে ওই মামলায় কিন্তু কোনো চার্জ নাই। কারণ কি নাই? কারণ লাশের অস্তিত্ব নাই। তার মানে একটা হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের কিন্তু ব্যাপক একটা গুরুত্ব বহন করে। প্রশ্ন হয় কিন্তু পরীক্ষায়, যেটা একটা হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের গুরুত্ব কতটুকু। কিছু কিছু ক্ষেত্রে আপনার লাশ ছাড়াও কিন্তু আপনার চার্জ বা কিন্তু প্রমাণ হয়। এখন মনে করেন যে ইলিয়াস আলীর ঘটনায় যদি হয়, এখন মনে করেন যদি আসামি যদি আপনার পাওয়া যায় এবং তারা যদি একদম পরিপূর্ণভাবে ঘটনার স্বীকারোক্তি দেয় এবং নির্দ্বিধায়, যে স্বীকারোক্তি অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ম্যাচ করে, মানে কি করে, প্রাসঙ্গিকতা মিলে, স্বীকারোক্তির ভিত্তিতে এখন সাজা দেওয়া যাবে না যে আমরা এই কাম করছিলাম, হ্যাঁ ওনারা আমরা ধরছি মারছি কেটে পরে লাশ নদীতে ফালাই দিছি, এই সেই পাথর বাইন্দা নদীতে ফালাই দিছি, এরকম যেগুলো ইউটিউবে ঘুরতেছে যে নিউজগুলো, এরকম যদি কেউ আপনার স্বীকারোক্তি দেয় যে তারা এই কাজ করছে, আদালত যদি মনে করে যে এই স্বীকারোক্তি আপনার কিসের মধ্যে নাই, এই যে 24 ধারার অন্তর্ভুক্ত না সাক্ষ্য আইনের, 24-এ বলা আছে না ভয়ভীতি, প্রলোভন, টাকা পয়সা, হুমকি দামকি, এইগুলো দিলে অপ্রাসঙ্গিক, এইগুলো পরিহার করে দেওয়ার পরে প্রাসঙ্গিক 28 ধারা বলা আছে না, বলা আছে। তার মানে এবার বিচারক দেখবেন যে ঠিক আছে এগুলো পরিহার করা হয়েছে, তাকে যথেষ্ট বোঝানো হয়েছে, তারপরে সে সচ্ছাই সজ্ঞানে দায় স্বীকার করছে, এবার তারে শাস্তি দেওয়া যাবে। তার মানে এবার বুঝছেন তো কখন লাশের গুরুত্ব আর কখন লাশ না হইলেও সাজা দেওয়া যায়, বুঝছেন না? তার মানে যদি কখনো প্রশ্ন হয় লাশের, এইভাবে আপনাকে
মূল্যায়ন ব্যক্ত করে দিতে হবে কখন লাশ ছাড়াও সাজা দেওয়া যায় আর কখন লাশের বিষয়টা লাগে। সেম এখানে এবার ম্যাজিস্ট্রেট যখন বলে দিল আপনি তদন্ত করেন, আপনি ওসি হিসেবে মামলা নিতে বাধ্য। ওকে, ফৌজদারি কার্যবিধিতে একটা বিধান আছে 190 দ্বারা পড়লে দেখবেন, ওখানে বলা আছে আপনার ম্যাজিস্ট্রেট সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ রিপোর্টের ভিত্তিতে অন্য কোনোভাবে বা অভিযোগের ভিত্তিতে দেখবেন অপরাধ আমলে নিয়ে বিচার শুরু করতে পারে, একটা ক্ষমতা দেওয়া আছে 190 দ্বারাই ম্যাজিস্ট্রেটকে। এই যে ক্ষমতাটা, এবার যদি আপনি এই ক্ষমতা প্রয়োগ করেন, আপনি ম্যাজিস্ট্রেট, তো আপনি ম্যাজিস্ট্রেট না, এবার চিন্তা করেন যে আপনার কাছে প্রতিবেদন গেছে না পুলিশের, পুলিশের প্রতিবেদন যাওয়ার পরে আপনি 190 দ্বারা কিন্তু প্রয়োগ করতে পারেন। আপনি বলবেন ঠিক আছে, এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে আপনার বিচার প্রক্রিয়া শুরু করলাম। কি জন্য? আপনি আর তদন্ত চাইলেন না, আপনি ডাইরেক্ট নিয়ে নিছেন, যা পুলিশের তদন্ত দিলে লাভ নাই, এটা ডাইরেক্ট বিচার শুরু করে দেই। এই ক্ষমতাটা তাহলে ম্যাজিস্ট্রেটের কি দুইটা কাজ, ম্যাজিস্ট্রেট হয় আপনার কি করবে তদন্তের জন্য পাঠাবে, অথবা এটা নিয়ে তারা কিন্তু বিচারও শুরু করতে পারে। বুঝছেন প্রসিডিওরটা? আর কিছুই না। বাস্তবে এই ঘটনা থানায় ঘটেই না, যে মামলা ছাড়া ম্যাজিস্ট্রেটকে জানায়, জীবনে দেখছেন মামলার এফআইআর ছাড়া কোনো ঘটনা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়? মামলার জিডি করে প্রসিকিউশনের রিপোর্ট ছাড়া বিচারের জন্য কোনো প্রতিবেদন প্রেরণ করা হয়? অপমৃত্যু মামলা রুজু ছাড়া কখনো বলা হয় যে কেউ মারা গেছে, ম্যাজিস্ট্রেটকে বলা হয়? বলা হয় না। তার মানে এই যে শুধুমাত্র জিডি করে জানাইলাম, পরবর্তীতে সিদ্ধান্ত সাপেক্ষে ম্যাজিস্ট্রেট বললে তদন্ত কর্ম, এই ধরনের কোনো ঘটনা বাস্তবে প্রয়োগ নাই, কিন্তু ইচ্ছা করলে কিন্তু আছে। যেহেতু আইনে আছে আপনি প্রয়োগ করতে পারেন, বাট বাস্তবে আমার লাইফে আমি পাই নাই, যার কারণে অনেকের সাথেই আপনারা মিলাইতে পারেন না যে 157, 58, 59 বাস্তবে তো মিলে না কোনো ক্ষেত্রেই। কেন মিলে না এটার ব্যাখ্যাটাও আপনাদেরকে দিলাম, আশা করি বুঝতে পারছেন। এবং পুলিশ রেগুলেশন থেকে কম পক্ষে আপনার 8টা এমসিকিউ থাকবে, এবং আহ, যদি বিশেষ কোনো ব্যতিক্রম না হয় 8টা এমসিকিউ আপনার কমন পড়বে, এটুকু মোটামুটি আমি নিশ্চিত দিতে পারি। যদি বিশেষ ব্যতিক্রম কোনো কিছু না হয় তবে 8টা এমসিকিউ আপনার পুলিশ রেগুলেশন থেকে আপনার মোটামুটি কনফার্ম। আপনার লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে গেলে এমসিকিউ তো আগে পাস করা লাগবে, তাই এমসিকিউ পাসের জন্য আমাদের একটু সবগুলো আলোচনার দরকার, এই জন্য আমি মোটামুটি সবগুলো আলোচনা করছি। এখন রিভিশন আমরা যখন দিলাম, রিভিশন আমাদের প্রায় গত সপ্তাহ থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হয়েছে। রিভিশনে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, রিভিশনটা মূলত অডিও বেস আপনাদেরকে শুনতে হবে বেশি করে। কিসের জানেন? অডিও বেস। অডিও বলতে এই যে আমরা যে অডিওটা দেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এইগুলো অন্তত পক্ষে শোয়ার আগে আপনি অন্তত রেকর্ডিংটা ভালো করে শুনবেন, যে আপনার অডিওগুলো কি বলতেছি, এই অডিওগুলো অবশ্যই শুনবেন। একটা জিনিস যদি আপনি নেশার মতো গ্রহণ করেন, পড়াশোনাটা নেশার মতো আপনি গ্রহণ করেন, তাহলে দেখবেন সবকিছু আপনার কাছে ইজি। আর যদি আপনার কাছে মনে হইতে পারে যে দৈনিক কামাই করে দৈনিক খাওয়া লাগবো, তাহলে দেখবেন ঝড় বৃষ্টি হলে আপনার কামাই রোজগার হয় না, ওই দিন কিন্তু আপনি অভাবে পড়ে যাবেন। এরকম যে আপনার বোঝা নেওয়া, মাথার উপর চাপ নিয়ে যদি আপনি আইন শিখেন তাহলে কিন্তু হবে না। তাহলে অডিওগুলো ভালো করে রিভিশন দিবেন, কিন্তু দেখবেন যে শুনতে 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 আপনার কাছে কি হয়, একদম ইজি হয়ে যায়, ঠিক না? দেখবেন যে আমাদের আহ, ভাবিরা দেন না কানের কাছে জ্ঞান 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 করতে করতে দেখবেন আর পরে আর এটা আপনার কাছে কোনো কিছু মনেই হয় না। হ্যাঁ, কোনো কিছু মনেই হয় না, মানে একটা ম্যাচিং হয়ে যায়, তাই না? একটা মানে সহ্য হয়ে যায়, এটা তেমন পরে আর তেমন খারাপ লাগে না, এটা ম্যাচিং হয়ে যায় না? কি, কেউ কেউ হাসতেছে, কেউ কেউ মন খারাপ করতেছে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাই, একটু মাঝে মাঝে একটু মজা করে বুঝাই যাতে আপনাদের একটু ভালো লাগে। এইটা হইছে বুঝাইতে চাইছি যে যে জিনিস আপনি বারবার শুনবেন এটা দেখবেন আপনার অভ্যস্ত হয়ে গেছে, এটা আপনার কাছে কোনো ম্যাটারই মনে হবে না। হঠাৎ করে যদি কেউ শুনে তাহলে দেখবেন তার কাছে হয়তো বা বোঝা মনে হবে বা খারাপ মনে হবে, কিন্তু এটাই আমি বুঝাইতে চাইছি যে আপনারা প্রচুর পরিমাণ রিভিশনে রাখবেন, তাহলে দেখবেন যে একদম সবকিছু ইজি দিছি, তাই না? কোর্ট পুলিশ পর্যন্ত রিভিশন দিছি, এরপর আমরা তেমন রিভিশন দিতে পারি নাই। কোর্টের যে অংশটা কোর্ট পুলিশের পর্যন্ত আমরা করছিলাম, কোর্টের পরের যে অংশটা আপনারা একটু বেশি বেশি পড়বেন, যে টপিকগুলো আমি একটু বলে দিই। কোর্টে একজন সাব ইন্সপেক্টর, এএসআই এবং কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, প্লাস হচ্ছে একজন কোর্ট ইন্সপেক্টর দায়িত্ব কর্তব্য। তাহলে কোর্টে কয় র্যাঙ্কের অফিসার থাকে? কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, তাই না? এর ভিতরে সাব ইন্সপেক্টর এএসআই এর দায়িত্ব কর্তব্য বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের অন্য জায়গার যে লিঙ্ক আছে, আমাদের যে এসআই এর দায়িত্ব কর্তব্য বা এএসআই এর দায়িত্ব কর্তব্য, বা কখনো কখনো প্রশ্ন আইতে পারে অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টরের মাঝে পার্থক্য,
মানে এরকম প্রশ্ন কিন্তু আসছে, পরীক্ষাতে কিন্তু আসছে। যেমন পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের ক্ষমতার পার্থক্য পরীক্ষা কিন্তু আসছে, আসছে না যে এরকম না কিন্তু। তো ওই দিক থেকে কোর্টের যিনি আছেন কোর্ট পুলিশ, তিনি কিন্তু একজন ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, তাই না? তো কোর্ট ইন্সপেক্টর এই কাজগুলো দায়িত্ব পালন করতে পারে, কিন্তু একজন থানার অফিসার তিনি থানাতেই সীমাবদ্ধ। এটা আমরা এরকম নোট রাখতে পারি যদি কখনো উল্লেখ করতে চাই আর কি। তারপরে এদিক থেকে আমাদের 413 কোর্ট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরদের বিধিবদ্ধ ক্ষমতা। 416 কোর্ট ইন্সপেক্টরের বিস্তারিত আপনার দায়িত্ব ও কর্তব্য। 417 সাব ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য। সাব ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য এখানে দেখবেন শর্টকাটে অল্প করে লিখে দিয়েছে যে কোর্ট ইন্সপেক্টর কর্তৃক নিয়োজিত যে কোনো মামলার পরিচালনা তারা দায়িত্বে থাকবে এবং তাকে যে রেজিস্টারগুলো দেওয়া হবে সেই রেজিস্টারগুলো সে মেনটেন করবে। একইভাবে 420-এ একজন এএসআই এর দায়িত্বের কথা বলা আছে। 420 এই এই প্রবিধানটাতে আপনার এএসআই দায়িত্ব কর্তব্য কথা বলা আছে। এখন এএসআই এর জন্য কিন্তু আরো জায়গায় আছে, প্রবিধানের 207-এ আছে না? 207-এ কোন ইউনিটের এএসআই মনে আপনার তো মনে পড়ে? 207 থানা, কারণ শুরু হয়েছে 201 থেকে শেষ 410-এ গিয়ে, তার মানে এর ভিতরে যত কিছু পড়বে সবকিছুই থানা। তার মানে 207 অটোমেটিকলি থানার অফিসার। তো 208-এ আছে কনস্টেবল, ওইটার সাথে আমাদের কোর্ট কনস্টেবল। যদি কখনো লক ছাড়া প্রশ্ন করা হয়, লক ছাড়া প্রশ্ন বলতে যখন কোনো প্রশ্ন করবে কোনো ইউনিট উল্লেখ করা থাকবে না, তখন আপনি সব জায়গা থেকে কিন্তু আপনার টাচ করতে পারবেন পিআরবি। যদি কখনো ইউনিট উল্লেখ করা থাকে কোনো প্রশ্নে, আপনি কিন্তু ইউনিটের বাইরে কোনো প্রবিধান ইউজ করতে পারবেন না। যেমন থানায় নিয়োজিত একজন এএসআই বা থানায় নিয়োজিত একজন এসআই এর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। আপনি ভুল ক্রমেও ডিএসবি বলেন, কোর্ট বলেন, রেলওয়ে বলেন, পুলিশ সুপারের কথা বলেন, আর হচ্ছে এই যে আপনার ওই পুলিশ সুপারের অফিস বা পুলিশ লাইন, কোনো জায়গার এসআই এএসআই এর কোনো কার্যক্রম আপনি উল্লেখ করতে পারবেন না। বাট যখনই ইউনিট ছাড়া কোনো প্রশ্ন করবে যে একজন এএসআই এর দায়িত্ব কর্তব্য আইন ও বিধির আলোকে আলোচনা করুন, একইভাবে কনস্টেবল, একইভাবে সাব ইন্সপেক্টর, তখন কিন্তু আপনার জন্য কোনো সীমাবদ্ধতা নাই। আপনি কিন্তু ইচ্ছে মতো আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন। একইভাবে যদি কোনো আইনকে লক করা থাকে, মানে তালাবদ্ধ করে দিল, তখন কিন্তু আপনি এই লকের বাইরে যেতে পারবেন না। যেমন কোন কোন কারণে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় ফৌজদারি কার্যবিধির আলোকে আলোচনা করুন। আপনি ভুলক্রমেও কোনো পিআরবিও লিখতে পারবেন না, আপনি এখানে অন্য কোনো মাইনর অ্যাক্টও লিখতে পারবেন না। যা প্রশ্নে চাইছে আপনি ঠিক উত্তরটা তাই দিবেন। যদি কোনো লক না থাকে আপনি ইচ্ছে মতন সব উল্লেখ করবেন। এখন 54 ধারার সবগুলো বিষয় উল্লেখ করবেন কিনা আপনাদের সংশ্লিষ্ট ক্লাসে আমি বলছি। যে কত মার্কের জন্য আপনি লিখতেছেন এটার উপর ডিপেন্ড করবে আপনি টাচ করে চলে যাবেন না বিস্তারিত লিখবেন, এটা ডিপেন্ড করবে আপনার মার্কের উপরে। দেখেন এখানে কোড থেকে অনেক কিছু আছে, সেই বিষয়গুলো শুধু আপনার যেগুলো আমাদের থানার সাথে মিলে যাবে শুধুমাত্র টাচ করবেন যে এটার সাথে এটা ম্যাচিংয়েবল। এইগুলো বিস্তারিত পড়ানোর কোনো কিছু নাই, কারণ তাহলে আমাদের পদোন্নতির ক্ষেত্রে এই পিআরবির ক্লাসের জন্য আমাদের 2 বছর সময় লাগবে শুধুমাত্র পিআরবি পড়ার জন্যই। এমনও হইতে পারে এই পুলিশ রেগুলেশনের উপর আমাদের অনার্স কোর্সও করা লাগতে পারে 4 বছর মেয়াদি, যদি আমরা পুরোটাই পড়তে চাই। এখন কি সম্ভব আমাদের সব পড়া, না আদৌ কোনো দরকার আছে কি? দরকার নাই। যদি যা পড়ছি আমরা ক্লাসে এতে যদি কেউ সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আমার এক্ষেত্রে নির্দেশনা হলো আপনার যতটুকু মনে চা যা মনে চা আপনি সব পড়েন। একদম মনে করেন যে এই যে পুলিশ লাইনের গঠন প্রক্রিয়া, আড়াইয়ের দায়িত্ব কর্তব্য যা আছে থেকে শুরু করে সব আপনি পড়তে পারেন, কোনো না নাই। এরপরে যে অংশটা আমাদের জন্য ইম্পর্টেন্ট 444 ট্রিপল ফোর, এখানে আছে মামলার সংক্ষিপ্ত সার। এই মামলার সংক্ষিপ্ত সারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। গত বছর এমসিকিউ আসছে, এই বছর রচনামূলক আসতে পারে। মামলার যে সংক্ষিপ্ত সার আর কি, ব্রিফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এরপরেরটা 445 মামলার ব্রিফ, সরি ওই যে এফএম, আপনার ফাইনাল মেমোরান্ডাম বা চূড়ান্ত স্মারক। মামলার যখন চূড়ান্তভাবে শেষ হওয়ার পর যেই আপনার প্রতিবেদনটা প্রেরণ করা হয় এফএম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরের যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট খালি লিঙ্ক করা। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি আপনাদেরকে, দেখেন 447 যে প্রবিধানটা এখানে খেয়াল করে দেখেন, একটা সিআরপিসির 161-র সাথে শুধু লিঙ্ক করে দিবেন। তারপরে দেখেন 106 যেখানে আছে কার্যবিধির 106-এর সাথে লিঙ্ক করে দিবেন, যদি আপনি চান আর কি যে একটু ভালো করে সাথে একটু মশলা দেওয়ার জন্য, তখন আপনি এগুলোকে আপনি পাশে লিঙ্ক করতে পারেন। 459
এটা দেখেন ফৌজদারি কার্যবিধি 337-38 যে আমাদের রাজসাক্ষী আছে, এটার সাথে আপনি 459 আপনি ইউজ করতে পারেন। আমাদের যে গৃহ তল্লাশির ক্ষেত্রে আমরা সাক্ষীদের কথা উল্লেখ করি, ওইখানে আপনি 465 প্রবিধানটা খালি উল্লেখ করে উঠতে পারেন, এখানে ভিতর থেকে লেখার দরকার নাই বিস্তারিত। গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রক্রিয়া আমরা সবসময় কোথা থেকে পড়ছি? ফৌজদারি কার্যবিধি 75 থেকে পড়ছি না? ওইটার সাথে দেখেন ওই যে প্রবিধানের 468, এটা আপনি উল্লেখ করে দিবেন, 468, 69 এগুলো আছে। তারপর দেখেন এই যে থেকে আছে একেবারে 71, 72, 73, 74, এগুলো যথাক্রমে সমন, হুলিয়া, গ্রেপ্তারি পরোয়ানা, ক্রুক, সরি, সমন, হুলিয়া, ক্রুক, এগুলোর ক্ষেত্রে আপনি এগুলো পর্যায়ক্রমে দেওয়া আছে, যেটার সাথে যেটা যায় ম্যাচিংয়েবল, আপনারা এটা ইউজ করতে পারবেন। এই দিক থেকে এগুলোকে মুখস্থ করার কিছু নাই, কারণ যে বিষয়গুলো, টেকনিকটা শুনে রাখেন, যে বিষয়গুলোর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি হচ্ছে মেইন সাবজেক্ট, এইগুলোর ক্ষেত্রে পিআরবি হচ্ছে আপনার কি গৌণ, মুখ্য না। এটা হচ্ছে কি আপনার গৌণ। এই টেকনিকটা আপনার বুঝতে হবে যে আপনি কখন পিআরবির উপর জোর দিবেন আর কখন জোর দিবেন না। যেমন ধরেন তল্লাশি কার্যক্রম, মূল সাবজেক্ট কি? ফৌজদারি কার্যবিধি, তাই না? 102, 3, 165, 166, তখন আপনাকে পিআরবি হিসেবে সাপোর্ট দিবে 280। 280-র ভিতর থেকেও কিন্তু আপনি অনেক কিছু এখানে ইনক্লুড করতে পারবেন। এইভাবে কিন্তু ফৌজদারি কার্যবিধি এবং পিআরবির যে লিঙ্কটা, এটা কিন্তু আপনাদের ধরতে হবে যে কখন আপনি কোন জায়গায় জোর দিবেন। যদি আপনাকে বলা হয় টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা টিআই প্যারেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, এবার আপনি কোথায় জোর দেবেন? আইনে না বিধিতে? কারণ আইনে তো এটা নাই, আপনি কোথায় দিবেন? তখন সেটা পরিপূর্ণভাবে আপনার বিধিতে উত্তর আছে। কিছু কিছু বিষয় আছে আপনি দুই জায়গায় সমানভাবে পাবেন, তখন আপনি কি করবেন? যেমন ধরেন কেস ডায়েরি বলতে কি বুঝুন, কেস ডায়েরি লেখার পদ্ধতি আলোচনা করুন, কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কয় জায়গায় ছড়াইছে এটা বলেন? সিআরপিসি, সাক্ষ্য আইন, পুলিশ রেগুলেশন, 3 জায়গায় আছে না? এটা 3 জায়গায় আছে। একইভাবে যদি আপনি আরো 4 জায়গার আলোচনার বিষয় আছে, যেমন ধরেন জেনারেল ডায়েরি বলতে কি বুঝুন, এবার আবার আগের 3টার সাথে সিআরপিসি যুক্ত হয়েছে। তাহলে এখন জেনারেল ডায়েরির ক্ষেত্রে আপনি বিস্তারিত তথ্য আপনি কোথায় পাবেন? আপনি পিআরবিতে এসে কিন্তু বিস্তারিত তথ্য পাবেন। দেখবেন 377-এ অনেক কিছু দেওয়া আছে, জিডি কিভাবে লিখতে হবে, কে লিখবে, কয়টায় শুরু হবে, কয়টায় বন্ধ হবে, বিস্তারিত সব আলোচনা করা আছে এখানে। তারপর দ্বিতীয় টপিক হিসেবে পাবেন আপনি পুলিশ আইনে, যে এটা আমাদের মেনটেন করতে হবে, এটা তলব করার ক্ষমতা কার, আইনগত যুক্তি কি ইত্যাদি। যদি কখনো প্রশ্ন করা হয় কোনো কিছু নিয়ে যে আইনগত ভিত্তি আলোচনা করুন, তাহলে এখন আপনি কিন্তু এইটা যে আইনে আছে, এইটা যে আইনে আমরা পাইছি, এইটার যে আমরা তৈরি করতে হয়, এটা যে আমাকে প্রস্তুত করতে হয়, এটা যে আমাকে লিখতে হয়, কিসের ভিত্তিতে? এটার নাম হলো আইনগত ভিত্তি। আইনের যদি আপনি ব্যাকরণ না বুঝেন তাহলে তো সঠিক উত্তর বুঝবেন না। এটাকে বলা হয় আইনগত ভিত্তি। যদি বলা হয় একই জিনিসের সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন, তাহলে এবার আপনি আইনগত ভিত্তি লিখলে হবে? যদি আপনি লেখেন জব্দ তালিকার আইনগত ভিত্তি আলোচনা করুন, আপনি যদি এবার সাক্ষ্য আইনের গিয়ে লেখেন যে 7, 35, 74 এগুলো লেখেন, হবে? হবে না। যদি বলা হয় সাক্ষ্যগত মূল্য, অর্থাৎ বিজ্ঞ আদালতে এটা সাক্ষ্য হিসেবে কিভাবে মূল্যায়িত হয়, এই জিনিসগুলো ব্যক্ত করতে হয় যেই মাধ্যমে, সেটা হলো সাক্ষ্যগত মূল্য। আর আইনগত মূল্য হলো যেটা আপনি করতে বাধ্য বা আপনাকে মানতে হয়, আপনি এটা মানতে চান বা আপনাকে তৈরি করা লাগবে, আপনার দায়িত্ব ও কর্তব্যের অংশ, এগুলোকে বলা হয় আইনগত ভিত্তি। তাহলে জব্দ তালিকার আইনগত ভিত্তি কি হবে? তাহলে যে ফৌজদারি কার্যবিধির 103-2 বলা আছে একটা তালিকা করতে হবে, এইটা হলো আমার আইনগত ভিত্তি, তাই না? আইনগত ভিত্তি। তাহলে এই জব্দ তালিকা বিজ্ঞ আদালতে কি সিআরপিসি অনুযায়ী কি সে সাক্ষ্য পড়ে তার মূল্যায়ন হয় না? সেটা আমরা কি কাজে ব্যবহার করতেছি এটাকে মূল্যায়ন করে। কিরকম? যে এটা আমার যদি এখন মূল্যায়ন করে যে আপনার কোনো ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য যদি আমি হাজির করি, ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য, বিচারকের বোঝার জন্য, তখন সেটা 9 ধারায় প্রাসঙ্গিক হচ্ছে। একই জিনিস যদি এবার আমি চিন্তা করি এটা কে তৈরি করছে, এটা অন ডিউটি পুলিশ অফিসার তৈরি করছে, এই জন্য এটা প্রাসঙ্গিক হবে। কত ধারায় আসবে? 35-এ, নাকি 35-এ আসবে। জব্দ তালিকা কি ধরনের ডকুমেন্ট? জব্দ তালিকা একটা সরকারি দলিল, তাহলে এটা আবার এখন মূল্য প্রকাশ পাচ্ছে 74 ধারায়। যদি কখনো সাক্ষ্য আইনের প্রশ্নে আপনার উল্লেখ থাকে পিছনে যে এটা প্রাসঙ্গিকতা আলোচনা করুন, আপনি ভুলক্রমেও আপনার কত থেকে 6 থেকে 55 ধারার বাইরে যাইতে পারবেন না, এটার উত্তর 6 থেকে 55-র ভিতরেই আপনার উত্তর আছে। যা কিছুই বলেন ঘুরায় ফিরে
এটার ভিতরে আছে। আমরা কালকে থেকে সাক্ষ্য আইন পড়বো, তখন বিস্তারিত আপনাদেরকে বুঝাবো। মানে একটা জিনিস কিভাবে আমার আইনগত ভিত্তি, কিভাবে সেটা আমার সাক্ষ্যগত মূল্য, এবং কিভাবে সেটা প্রমাণের সহায়ক, কিভাবে এটা মামলা প্রমাণের ক্ষেত্রে প্রয়োজন হয়, আপনি নিজেই বুঝবেন। প্রশ্ন যেভাবেই করুক, আপনি যেন উত্তরটা দিতে পারেন। আমি যদি আপনার 1000টাও মডেল প্রশ্ন নেই, এইখান থেকে প্রশ্ন একটাও না কমন পড়তে পারে, এই সম্ভাবনা আছে। কারণ যারা প্রশ্নগুলো করবে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ঘুরাই দিতে পারে। তারা কিন্তু এরকম না যে আমাদের উপর তাদের নজর নাই, তাদের কিন্তু আমাদের উপরে নজর আছে। তাদের কিন্তু গাইড বইয়ের উপরেও নজর আছে, যারা প্রশ্নগুলো করবে, আছে না? এখন মনে করেন যে খুব ট্যালেন্টেড কমিটি হইলো, যারা মনে করেন যে গাইড বইকে মূল্যায়ন করবে না, বা কোনো লেখকের বইকে তারা মূল্যায়ন করবে না, তারা ঠিক নিজের মতো করে আপনারা সৃজনশীল প্রশ্ন করবে। এবার যে পরীক্ষা হয়েছে, কয়েকটা প্রশ্ন পাইছেন কোনো বই থেকে মিল পাইছেন? ওই যে একটা মেয়ের যে আপনার হুজুরে না কে জানি বাগায় নিয়ে যে বিয়ে করলো, যে একটা প্রশ্ন দিল, কোন বই থেকে মিল পাইছেন? এরকম কয়েকটা প্রশ্ন দিছে না? কোন বই থেকে মিল পাইছেন? কোন বই থেকে মিল পান নাই। তাহলে আপনি এত এত গাইড মাইড পড়ে টইরে আপনার কোনো লাভ হয়েছে? যে হুবহু তো আপনি মিল পান, হুবহু মিল পড়বেও না। আমিও আপনাকে বলতেছি, আমার বই বলেন বা অমুকের বই বলেন, কোনো বই থেকে আপনাকে আপনার সেম টু সেম কমন পড়বে না। যদি পড়ে যায়, এটা আমার কোনো পারফরমেন্স না। আমি আবারও বলতেছি, এটা আমার কোনো পারফরমেন্স না, বরং এটা একটা সম্পূর্ণভাবে কাকতালীয় বিষয়, আর কিছুই না। সম্পূর্ণভাবে একটা কাকতালীয় বিষয়। যারা সাজেশন সাজেশন করেন, আপনি হয়তো আমার কাছে আজকে পড়তেছেন, সামনের মাসে নাও পড়তে পারেন, একটা কথা ভালো করে শুনে রাখেন। এই যে আপনারা যে ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করেন, এই ধরনের পরীক্ষায় সাজেশন বলে কোনো শব্দই নাই। বিলিভ ইট অর নট, আপনাদের এই ধরনের পরীক্ষাতে সাজেশন বলে কোনো শব্দই নাই। কিন্তু আমরা কি জন্য দেই? জ্বরে বক মরে, কবিরাজের কবিরাজি বাড়ে, জাস্ট এইটুকুই। এই কথা আপনাকে কেউ বলবে না, আমি আপনাকে একদম গোপন কথা বললাম। জ্বরে বক মরে, কবিরাজের কবিরাজি বাড়ে। এইখানে আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে জাস্ট একটা ধারণা করতে পারি যে এই ধারা বা বিধি থেকেই এই যাবৎকাল প্রশ্ন আসছে, এর বাইরে আসে নাই, তার মানে আর আসার সম্ভাবনা কম। আসতেও তো পারে, তো ওইরকম তো রিস্কও থাকে। এখন ঘটনা হয়েছে, আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে লোড নেওয়ার ক্ষমতা ব্রেনের, আমরা ইচ্ছে করলে সব পারি না। যার কারণে আমরা এরকম সাজেস্ট করি যে আমরা তো রিস্ক একটা নিতেই হবে সবারই। রিস্ক বিহীন কোনো ছাত্র নাই, পরীক্ষায় হলে যে অ্যাটেন্ড করে এমন কোনো ছাত্র নাই যার যার রিস্ক নাই। প্রত্যেকের রিস্ক আছে। কিসের রিস্ক? কমন না পড়ার রিস্ক। কিছু ঘাটতি আপনার থাকবেই, কিছু ঘাটতি কি আপনার থাকবে। কারণ হয়তো কারো কম থাকে, কারো বেশি থাকে। কেউ কেউ অতিরিক্ত রিস্ক নেন কেমোথেরাপির মতো, আপনার এটা রিস্ক থাকবেই, এটা রিস্ক নিতেই হবে। এই প্রেক্ষিতে আমরা আলোচনা করি বা সাজেশন দেই বা বলি যে এগুলো আপনি দেখেন। কেউ আছেন যে স্যার আরো শর্ট করে দেন, আরো শর্ট, আরো শর্ট, আরো শর্ট। সবচেয়ে শর্ট সাজেশন হলো না পড়ে পরীক্ষা দিতে যায়, যা পারেন লিখে দেন, পাস করলে তো পাসই, না পাস করলে ফেল। ক্লিয়ার? বুঝছেন তো সাজেশনের বিষয়টা আপনারা? অতএব এটা নিয়ে কোনো টেনশন করেন না, আপনার মতন আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন। 486 দেখেন প্রবিধান, এটাও কিন্তু আমাদের রাজশাকীর সাথে মিলে 37-38-এর সাথে এটা আপনারা ইউজ করতে পারেন। তারপর তারপর কিন্তু আমাদের কিন্তু কমে আসতেছে। এরপর 492 আছে আমাদের, যেটা পিআর এর ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। 499, 500, 501, এই যে চারটার কথা বললাম, 499, তারপর 500, 501, আর এদিকে হলো 492, এইগুলো মিলে এবং তার সাথে যুক্ত হবে 517। এইগুলো মিলে আমাদের কি হবে? পিআর স্লিপ নিয়ে প্রশ্ন হবে। তারপরে 515, এদিক থেকে আমাদের হবে জ্যাল প্যারেড। আপনাদেরকে আমি পিডিএফ আকারে দিব, টেনশন নেন না, সবগুলো জিনিস পিডিএফ আকারে দিব, যে কোন কোন বিষয়গুলো আপনাদের পড়তে হবে, কোনটি অতি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, আর কোনটা আপনার দেখা গেছে যে শর্টকাটে যারা পড়তে চান, পদোন্নতি চান, এটা আপনার কেমোথেরাপির মতো। হয় আপনার সাথে মিলে গেলে কপাল ভালো, নাইলে ফেল। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, নাইলে কিন্তু ফেল। তারপর হচ্ছে মালখানা নিয়ে আমাদের পড়তে হবে। 525, 26, এখানে 27 এগিয়ে মালখানা নিয়ে আছে, মালখানার বিষয়টা পড়তে হবে। এরপরে আমাদের কোর্ট থেকে আর কোনো কিছুই পড়ার নাই বিস্তারিত জোড়াসানামূলকের জন্য, বুঝতে পারলেন? সব মনে করেন আপনার লাগবে না। আর এখানে যে রেজিস্টার সমূহ আছে, যে জেনারেল রেজিস্টার, নন জেনারেল রেজিস্টার, এইগুলো জাস্ট একটু টিকা আকারে যদি কখনো আসতে পারে, এটা আপনারা এখান থেকে পড়তে পারেন। দেখবেন এই যে 537-38-এর দিকে আছে, এই যে আপনার হাজতি রেজিস্টার, তারপর আপনার জিএর রেজিস্টার, নন জিএর রেজিস্টার, এইগুলো 509।
509 তো আগেই বলছি নাকি, ইয়াতে 409, সরি ওটা হলো 409। এখন দেখেন 548 নামে একটা প্রবিধান আছে, যেটা হলো আমাদের কোডে নগদায়ন হিসাব। আমরা থানার নগদায়ন হিসাব করছি না 409-তে, প্রবিধান 409-তে থানার নগদায়ন হিসাব, যে থানায় আগত সকল অর্থ এই রেজিস্টারে উঠবে। একইভাবে কোডের নগদায়ন বিষয়গুলো আমাদের কোডের যে প্রবিধান আছে 548, ওই মোতাবেক সেগুলো উঠবে। আর বাকিগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র পড়া। যেমন ধরেন সিআইডির অংশ যদি আপনারা দেখেন, এই যে অপরাধ তদন্ত বিভাগ 613-তে অনুসন্ধান আছে। এখন এই অনুসন্ধান আমরা আমরা যে ফৌজদারি কার্যবিধির অনুসন্ধান করছি, এটার সাথে আপনি অ্যাড করতে পারেন এই প্রবিধানটা সিআরপিসির সাথে। এটার ভিতরে কি আছে আপনার না পড়লেও চলবে। তারপর সিআইডির অফিসাররা ব্যক্তিগত ডায়েরি মেনটেন করবে। এই যে 623, আপনি ইচ্ছা করলে এই যে আমাদের যে কততে আছে 209, 197-তে ব্যক্তিগত ডায়েরি পড়ছেন না আপনারা, ওইটার সাথে প্রবিধান 623 বাড়তি হিসেবে আপনারা এখানে অ্যাড করতে পারেন, কোনো ক্ষতি নাই, আপনি অ্যাড করতে পারেন। তারপর 635, 638 আমরা এটা এইগুলো কি ঘটনাস্থলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, যে ছবি তোলার ক্ষেত্রে আমরা এগুলা, ক্রাইম সিনের ক্ষেত্রে আমরা 635, 638 আমরা ইউজ করি। জাস্ট আপনি যদি ভিতরে পড়েন, পরে দেখবেন যে কাজে আপনি ব্যবহার করেন এটার সাথে মিলে না, তখন আর আপনার মাথা আরো নষ্ট হয়ে যাবে। এই জন্য আবার বেশি পড়াও কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে, বুঝছেন। মনে হবে যে সবই মনে হয় কি প্যাচ লাগানো ভুল। আপনি লেখেন যে ক্রাইম সিন সংরক্ষণ করতে হবে বা ঘটনাস্থল হেফাজতে নিতে হবে, আপনি কিন্তু প্রবিধান 635, 638 দিতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি 635 এবং 638-এ হেফাজতে নেওয়ার বিষয়ে কিছুই বলা হয় নাই। ওখানে বলা আছে যে ছবি কিভাবে তুলতে হবে, এই কোন অ্যাঙ্গেলে তুলতে হবে, প্লেট আকারে, এই আকারে, সেই আকারে। এখন প্লেট আকারে কি জিনিসটা আমি নিজে ঠিক আসলে ভালো করে বুঝি না, আপনারা আমি কি বুঝাবো, বুঝছেন না। তো এটা বুঝছি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হইব, এইটুকু অন্তত বুঝছি। এটাই আপনাদেরকে আমি ক্লাসে কিন্তু বলছিলাম, ঠিক আছে। তো সিআইডির ক্রাইম সিন শাখার কেউ থাকতে পারেন। শুনেন, আপনার একে জিজ্ঞেস করছিল, আমি একটা কথা বলি, এই ভারতের কোন একজন মানে প্রভাবশালী ব্যক্তি আর কি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা সহজ একটা প্রশ্ন, যে এটা সম্পর্কে আপনি জানেন কিনা। সে ডাইরেক্ট বলছিল যে না, এটা সে জানে না, এটা সে জানে না। তারপরে বলছিল যে আপনি কেন জানেন না। পরে বলতেছে যে আপনার এইটা নেন, বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসেন। পরে এই বই কিনে নিয়ে আসে, আইনস্টাইনের ঘটনা না কার ঘটনাই জানি। তারপর আপনার ও বই কিনে নিয়ে আসছে, আইনা তার এক কর্মচারী দিয়ে দিছে যে তুমি এটা পড়ো, পড়া এই প্রশ্ন যেটা আমার করছে এটার উত্তর উত্তর খুঁজে বের করো। সে উত্তর খুঁজে বলছে যে এই কাহিনী। পরে বলছে যে শুনেন, যেই জিনিস আমার বিষয় না, এটা আমার না জানলেও চলবে, এটার জন্য আলাদা সেকশন আছে, তারা বুঝবে। তো এরকম প্রবিধানে, সিআরপিসিতে, তারপর হচ্ছে যে সাক্ষ্য আইনে কিছু বিষয় আছে যেগুলো পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য না। আপনি এলএলবি করতেছেন না, আপনি এলএলএম করতেছেন না, আপনি বারেট ল পড়তেছেন না, আপনি বিজিএস এর প্রস্তুতি নিচ্ছেন না, এইটা বুঝতে হবে আপনার যে এই টপিকগুলো আপনার জন্যেই না, আপনার জন্যেই না। তাহলে যে জিনিসটা আপনার জন্যই না, এটার চাপ আপনার নেওয়ার কোনো দরকার নাই। সবাই তো আর আরএফএল পাইপ হইতে পারবো না যে একদম মাটির 100 ফিট গভীরে গিয়ে আপনি চাপ নিতে পারবেন। তো ওই যে আইনস্টাইনের গল্প, এই যে এরকম আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, আইনস্টাইনের গল্প আর কি। তারপরে হচ্ছে আমাদের দেখেন অতিরিক্ত পুলিশ আমরা পড়ছি, এই যে 667, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, এখানে অতিরিক্ত পুলিশ এবং বিশেষ পুলিশ, পুলিশ আইনের যেটা আমরা পড়ছি 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এখানে যে আমরা পড়ছি, এইগুলোর সাথে এখানে যেটা ম্যাচ, শুধুমাত্র এটা ইউজ করবেন। আপনার পিআরবি পড়তে হবে না, শুধুমাত্র যেটার সাথে যেটা ম্যাচ এটা শুধু পাশে লিখে রাখবেন, মূল বইয়ের পাশে। আপনাদের কাছে যে মূল বই আছে এগুলো পাশে লিখেন। আমি আবারও বলতেছি, আপনারা একটা বই কিনা পড়বেন, প্রস্তুতি নিবেন, আবার পরীক্ষার হলেও নিবেন, এত কিপটামি করেন কে রে ভাই? এটা করা যাবে না। বই আপনার পুস্তক সহ যে পরীক্ষা, এটা চিন্তা পরে আগে তো প্রস্তুতি কমপ্লিট নেন, দেখেন না প্রস্তুতি শেষ পর্যন্ত গিয়ে টিকে কিনা, পরীক্ষা দিতে পারেন কিনা, দেওয়ার আগে আরেকটা বই কিনবেন, সমস্যা কি? আর এই যে আষ্টশোর ঘরে কিছু আমাদের পানিশমেন্টের বিষয় আছে, এগুলো মন চাইলে পড়তে পারেন। এগুলো শুধু শুধু জানতে হবে যে ব্ল্যাক মার্ক কত, সাময়িক বরখাস্ত কত, প্রবিধান, এগুলা লিস্ট আকারে। আর আর নাই 951, 52 আছে এদিকে আমাদের, কত পোশাক পরিধান, কত 951, না 951, হ্যাঁ আছে। আর 728টা পরে নিয়েন, কাকে সেলুট দিবেন আর দিবেন না,
সিনিয়র অফিসার কে সামনে থেকে গেলে সেলুট দিবেন, আর কাকে আপনি বাট সেলুট দিবেন, কাকে সশস্ত্র সালাম দিবেন, কাকে সিভিলে থাকলে সেলুট দিবেন না, কাকে সিভিলে থাকলে সেলুট দিবেন না, সব কিছুর সমাধান 728 আছে। ঠিক আছে। পিআরবির চ্যাপ্টার ক্লোজ। এরপরেও আমরা মাঝে মাঝে